দেখা যাচ্ছে স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে দেখা যাচ্ছে। ব্যাস। আরে আমরা একটা নতুন বই, এই বইটা থেকে পড়াশোনা করব। বইটা একটু ভালো। সেটা হচ্ছে, আরো অনেক বই আছে তোমরা জানো। দিস ইজ এ বই, ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। হুম। এখান থেকে কিছুটা বেসিক চ্যাপ্টারটা খুব ভালো দেখলাম। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর যখন আমরা অন্যান্য জিনিসগুলো পড়বো তখন আবার অন্য বই ফলো করব, কিছুটা কিছুটা করে আমরা বিভিন্ন বই থেকে ফলো করবো। ওকে। সো ইন্ট্রোডাকশন টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউনিভার্সিটি প্রেস। সো দ্য বেসিক কনসেপ্ট, আজকে তোমরা এমনি অনেকটাই জানো, আমরা জাস্ট বেসিক কনসেপ্ট সম্পর্কে কিছুটা আইডিয়া করতে চাই। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট তো সবই আমরা জানি, তবু একবার করে রিক্যাপ করা। ওকে। তো হোয়াট ইজ ডেটা? The term data may be defined as a known fact or raw materials that could be recorded and stored on the computer media. So raw fact is called the basically data, and it is defined as a raw fact from which the required information is produced. মানে এরপরে আমরা এই raw fact গুলোকে নিয়ে যেটা বানাবো, that is called the information. What is information? Data and information are closely related. But information is a process data, এটা আমরা বলি, or the information is a meaningful data. Meaningful data is called the information. তো the major key attributes of the information, তিনটে, থ্রি মেজর কি অ্যাট্রিবিউটস অফ দ্য ইনফরমেশন। যে কোনো ইনফরমেশন হতে গেলে, ডেটা থেকে ইনফরমেশন হতে গেলে অবভিয়াসলি হ্যাভ অ্যাকুরেসি। ইট মিনস দ্যাট ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম এরার। মানে একটা ইনফরমেশন থাকবে, তাতে হাজার ঘন্টা ভুল থাকবে, সেরকম যেন না হয়, তখন তাকে আমরা বলবো এটা একটা ইনফরমেশন। ইট মাস্ট বি অ্যাকুরেট। টাইম লাইন্স, টাইম লাইনেস মানে হচ্ছে, ইট মিনস দ্যাট দ্য রিসিপিয়েন্ট রিসিভ দ্য ইনফরমেশন হোয়েন দে নিড ইট অ্যান্ড উইদিন দ্য রিকোয়ার্ড টাইম ফ্রেম। মানে যখনই আমার ইনফরমেশন দরকার হবে, সেটাই আমার দরকার, তাহলে সেটাই যেন আমি পাই। তো যখনই দরকার তখনই ইনফরমেশনটা যেন রিসিভ হয়, তাহলে টাইম লাইনেসটা ঠিক থাকে। মানে আমার দরকার এখনই, আমি দুদিন পরে ইনফরমেশন পাচ্ছি, আমার হবে না, তাহলে সেটাকে ইনফরমেশন বলবো। তিন নম্বর হচ্ছে রিলেভেন্সি। ইট মিনস দ্য ইউজফুলনেস অফ দ্য পিস অফ ইনফরমেশন ফর দ্য করসপন্ডিং পার্সন। মানে আমি যে ইনফরমেশনটা পেলাম, সেটা কতটা আমার কাছে ইউজফুল, সেই ইনফরমেশনটা আমরা কতটা ইউজফুল। এটা অবশ্য ভেরি সাবজেক্টিভ ম্যাটার। মানে আমি একটা ইনফরমেশন পেলাম, দেখলাম আমার এখনই হয়তো ইউজফুল লাগছে না, পরে আমাকে লাগতে পারে। ঠিক আছে, এই যেমন ধরো একটা ইনফরমেশন, দ্য প্রাইস অফ প্রিন্টার ইজ ইরিলেভেন্ট ফর এ পার্সন হু ওয়ান্টস টু পারচেজ এ কম্পিউটার। তার মানে আমি একটা তাকে প্রাইস অফ প্রিন্টার, একটা সেই ইনফরমেশনটা তার কাছে দরকার নেই, কোনো রিলেভেন্ট নেই। তো ডেটা তোমরা এমনি জানো, ডেটা কাকে বল আর ইনফরমেশন কাকে বল, এবং তাদের ইনফরমেশন হতে গেলে তিনটে মেজর অ্যাট্রিবিউটস রয়েছে। এবার মেটা ডেটা, মেটা ডেটা নাম শুনেছো তোমরা। হোয়াট ইজ মেটা ডেটা? মেটা ডেটা ইজ এ ডেটা অ্যাবাউট ডেটা। ইয়েস, ইট ইজ কারেক্ট, ডেটা অ্যাবাউট ডেটা। তাহলে মেটা ডেটা ডেসক্রাইব দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ডেটাবেস অফ মেক ইজিয়ার ফর দ্য অবজেক্ট টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেশন। মেটা ডেটা মানে কি, কোনো একটা টেবিল, কোনো একটা ডেটা, তার সাইজ অফ দ্য ডেটা, তাদের কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন, এই সমস্ত নিয়ে যে ডেটা, সেটাকে বলে। এখানে থ্রি মেজর টাইপস অফ মেটা ডেটা, তিনটে মেজর টাইপ অফ মেটা ডেটা রয়েছে। এক হচ্ছে ডেসক্রিপটিভ মেটা ডেটা, দুই হচ্ছে স্ট্রাকচারাল মেটা ডেটা, তিন নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেটা ডেটা। ডেসক্রিপটিভ মানে ইট ডেসক্রাইব আ সোর্স ফর পারপাস সাচ অ্যাজ ডিসকভারি অ্যান্ড আইডেন্টিফিকেশন। মানে কোনো একটা কোথা থেকে পাওয়া গেল, তার ডেসক্রিপশনটা রয়েছে, এরকম একটা, তাকে বলো ডেসক্রিপটিভ মেটা ডেটা। আবার স্ট্রাকচারাল মেটাডেটা হচ্ছে দা এই যে জিনিসটা তৈরি, ডেসক্রাইব হাউ দ্য কম্পাউন্ড অবজেক্টস আর পুট টুগেদার। মানে অনেকগুলো অবজেক্টকে একসঙ্গে নিয়ে হয়েছে, কিভাবে কোনটার সঙ্গে কোনটা কালেক্ট করে। তারা একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট, রোল নাম্বার, নেম, মার্কস, এই যে পুরো অ্যাট্রিবিউটসগুলোকে পরপর নিয়ে আমরা কাজ করছি কম্পাউন্ড করে, তখন তাকে স্ট্রাকচারাল তাদের সম্পর্কে, যে তার নামে হলে সেটা
ইন্টিজার হবে না, আলফাবেট হবে, এরকম। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডেটা প্রোভাইড দ্য ইনফরমেশন টু হেল্প দ্য ম্যানেজ আর রিসোর্স। কোন একটা রিসোর্সকে ম্যানেজ করতে গেলে যে মেটাডেটা লাগবে, মানে ফাইলটা কবে ক্রিয়েট করেছে, কি ধরনের ফাইলের টাইপ, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমাকে জানতে হলে তখন আমরা সেই ফাইলের সমস্ত ডেটা থাকবে সেগুলোকে নিয়ে আমরা বলবো দিস ইজ কল অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডেটা। সো দেয়ার আর সেভারাল সাবসেট অফ ডেটা, আমাদের কাছে অনেক রয়েছে, বিভিন্ন সাবসেট অফ ডেটা থাকবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে এটা গেল মেটাডেটা এবং 3 ধরনের মেটাডেটা আছে। এরপরে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি কাকে বলে না, ডেটা ডিকশনারি contains some information of the data stored in a database and is consulted by the DBMS before the manipulation operation on the database। মানে ডেটাবেসে ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য এবং সেগুলোকে ডিবিএমএস পরে ম্যানিপুলেট করবে, সেই অপারেশন করার জন্য যে ডিকশনারি, মানে ডেটাটা তার মধ্যেই সমস্ত ডেটাগুলো থাকবে, কবে কিভাবে সেটা ম্যানিপুলেট হয়েছে তার ডেটাগুলো ওখানে বলা থাকবে, সেটা হলো ডেটা ডিকশনারি। Data dictionary is generated for such database and generally store and manage the following types of information। তাহলে ডেটা ডিকশনারির মধ্যে কি কি ইনফরমেশন থাকে এরকম: the complete information about physical database design, তাদের স্ট্রাকচার, তাদের অ্যাক্সেস পাথ বা ফাইল সাইজ, the information about the database user, their responsibility, access rights of user, the complete information about the schema and the database, database complete information থাকবে, high level description of the database থাকবে, the transaction and information of the relationship between the data items referred by the database transaction। এই সমস্তগুলো কিন্তু বেসিক ইনফরমেশন যেটা ডেটা ডিকশনারি ধরে রাখে। ডেটা ডিকশনারি বেসিক্যালি 2 টাইপস, একটা হচ্ছে অ্যাক্টিভ ডেটা ডিকশনারি, একটা হচ্ছে প্যাসিভ ডেটা ডিকশনারি। অ্যাক্টিভ ডিকশনারি ইজ ম্যানেজ automatically by the database management system and are allows consistent with the current structure and definition of the database. Most of the RDBMS maintain active data dictionary, প্রত্যেকে active data dictionary করে। আর প্যাসিভ হচ্ছে কি না, ইট ইজ ইউজ অনলি ফর ডকুমেন্টেশন পারপাস। হ্যাঁ, কোন একটা ডেটা তাদের যে কোন ফিল্ডে কি রয়েছে সেই সমস্তগুলোকে মানে রেখে দেওয়া হয়। তাহলে ট্রানজাকশনগুলো যখনই হয় তখনই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ ডেটা ডিকশনারি ওটাকে স্টোর করে রাখে। এবার হচ্ছে ডেটাবেস। হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস ইজ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা stored together with controlled redundancy to serve one or more application in an optimal way। তাহলে ডেটাবেস হচ্ছে কি না, ডেটাটা স্টোর থাকছে এমনভাবে যেখানে কোনো রিডান্ডেন্সি থাকে না এবং এক বা তার বেশি অ্যাপ্লিকেশন সেই ডেটাটাকে অপটিমাল ওয়েতে ইউজ করতে পারবে, সেই ডেটাকে আমরা বলছি কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা ইজ কল্ড দ্য ডেটাবেস। যেমন দ্য ডেটাবেস ইজ এ টেলিফোন ডিকশনারি, কন্টেন্ট নেম, অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার। তাহলে এই নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার আমাদের একটা জায়গায় রয়েছে যে যখন খুশি যেখান থেকে অ্যাক্সেস করতে পারে, এটাকে আমরা ডেটাবেস বলবো। ডেটাবেসের ফিল্ড কাকে বলে তোমরা জানো, স্মলেস্ট ইউনিট অফ ডেটা মিনিং টু দ্য ইউজার্স, দ্যাট ইজ কল্ড দ্য ডেটা এলিমেন্টস। রেকর্ড, অনেকগুলো ফিল্ডকে নিয়ে একটা রেকর্ড তৈরি হয়, ফিক্সড এবং ভেরিয়েবলের রেকর্ড থাকে। ফাইল, অনেকগুলো রেকর্ডকে নিয়ে একটা ফাইল তৈরি হয়, এটা হচ্ছে ডেটাবেস। তাহলে কম্পোনেন্ট অফ ডেটাবেস, একটা ডেটাবেসে কি কি থাকবে না, ডেটাবেস কনসিস্ট অফ 4 কম্পোনেন্ট, 4টে জিনিস থাকতে পারে। এক হচ্ছে ডেটা আইটেম, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টিংক্ট পিস অফ ইনফরমেশন অ্যান্ড ইজ এক্সপ্লেইন ইন দ্য প্রিভিয়াস সেকশন যে হোয়াট ইজ ডিস্টিংক্ট পিস অফ ইনফরমেশন, ইট ইজ এ ডেটা আইটেম। রিলেশনশিপ, মানে ওই ডেটার মধ্যে কিভাবে রিলেশন থাকবে, রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ করেসপন্ডস বিটুইন ভেরিয়াস ডেটা এলিমেন্টস। Constraint, these are the predicts that define correct database states। মানে কনস্ট্যান্ট, কোন কোন কনস্ট্যান্টের উপরে আমি এটাকে ইউজ করতে পারি। আর স্কিমা, দ্যাট ইজ it describe the organization of the data and the relationship between the data। মানে একটা ডেটার সঙ্গে আরেকটা, টিচার একটা ডেটা, স্টুডেন্ট একটা ডেটা, টিচার স্টুডেন্টের মধ্যে কি রিলেশন থাকবে সেই স্কিমা বলা থাকবে। এই 4টে জিনিস কিন্তু ডেটার মধ্যে থাকলে তখন আমরা তাকে বলবো সেটা একটা কিন্তু ডেটাবেস। আর হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ প্রোগ্রাম or a group of program
that works in conjunction with the operating system to create, process, store, retrieve, control and manage the data. এই মেন কাজগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে। ডেটাবেস পারফর্ম দ্য ফলোইং 5 প্রাইমারি ফাংশন। কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেন 5টা ফাংশন হচ্ছে ডিফাইন, ক্রিয়েট এন্ড অর্গানাইজ ডেটা, ইনপুট ডেটা, প্রসেস ডেটা, মেনটেন ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড কোয়ারি ডেটাবেস। এই সমস্ত কাজগুলো কিন্তু ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেমের মেন কাজ। নাও দ্য কম্পোনেন্ট অফ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমেই রয়েছে ইউজার একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথমে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং তারপরে সাপ্লাই টু দিস ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তারপর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল কোয়ারিজ, দেন সফটওয়্যার কন্ট্রোল দ্য অ্যাক্সেস অফ দ্য স্টোর ডেটা, আর এখান থেকে ডেটাগুলোকে আমরা রিট্রিভ করি। মানে ইউজার যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থ্রু দিয়ে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে মানে এই পার্টটা ডিভাইস কম্পোনেন্টের মধ্যে ঢুকে সে ডিডিএল অথবা ডিএমএল আর এসকিউএল এর সাহায্যে সে কোনো ডেটাকে সে অ্যাক্সেস করতে পারে। আমরা যেমন এসকিউএল দিয়ে করি। ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ইটস ফর দ্য ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, এই সমস্ত পুরো লেখা রয়েছে, দ্যাট ইজ কল্ড ডেটা ডেফিনেশন। ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি এসকিউএল and software control to the access database মানে কি this software provides the facility to control access of the database। মানে আমি একজন ইউজার, আমি যদি ব্যাংকের একটা ক্লার্ক হই তাহলে ক্লার্ক হয়ে আমি নিশ্চয়ই ব্যাংকের ব্যালেন্সের ট্রানজ্যাকশন যে প্রপার্টি সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, কেউ ধর অফিসাররা সেটা অ্যাক্সেস করছে। তো সেই ধরনের কন্ট্রোল থাকতে হবে ডেটাবেসের মধ্যে, এবং এটাই মেনলি যে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম ভার্সেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে এরকম তুমি কখনোই কন্ট্রোল ডেটা অ্যাক্সেস করতে হবে, ধরো এক্সেলের মধ্যে রাখলাম, ইউ ক্যান নট অ্যাক্সেস কন্ট্রোল, কিন্তু ডেটাবেসের ক্ষেত্রে এটা সম্ভব। সো দিজ আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ফাইল প্রসেসিং অ্যান্ড ডেটাবেস। এখানে ফাইল প্রসেসিং এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ অফ ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম, প্রথমে ডেটা রিডান্ডেন্সি। যদি এক্সেল ফাইলে ডেটাগুলো রাখি তাহলে অনেক রিডান্ডেন্ট ডেটা আমরা রাখতে পারবো, সেটাকে রিমুভ করা অত সহজ নয়, কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে সেটা সহজে আমরা রিমুভ করে রিডান্ডেন্সিটা রিমুভ করতে পারি। ডেটা ইনকনসিস্টেন্সি অলসো প্রেজেন্ট ইন দ্য ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম, বাট ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা এটাকে উই ক্যান ওভার দ্যাট, আমরা এটা কভার করতে পারি। ল্যাক অফ ডেটা ইন্টিগ্রিটি ল্যাক রয়েছে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে। প্রোগ্রাম ডিপেন্ডেন্ট, মানে যেরকম প্রোগ্রাম করবো সেরকম অ্যাক্সেস হবে, কিন্তু ওখানে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট। ডেটা ডিপেন্ডেন্সি রয়েছে, অ্যাপ্লিকেশনের ডেটা ফাইল প্রসেসিং ক্ষেত্রে ডেটাটা ডিপেন্ড করে ফাইল অর্গানাইজেশনের উপরে। লিমিটেড ডেটা শেয়ারিং, তুমি ডেটাকে বেশি শেয়ার করতে পারবে না, কিন্তু যেমন ধরো ব্যাংকিং ডেটা অনেক জায়গায় শেয়ার হচ্ছে, এটিএমে, হ্যাঁ, ওয়েবে, অফিসাররা। আর পুয়ার ডেটা কন্ট্রোল একদম থাকে না ফাইল সিস্টেমের ক্ষেত্রে। অ্যান্ড প্রবলেম অফ সিকিউরিটি। তো এরকম দেখতে পাচ্ছ 10টা পয়েন্ট রয়েছে যে কেন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো ফ্রম ট্র্যাডিশনাল ডেটাবেস থেকে। ডেটা ম্যানিপুলেশন ক্যাপাসিটি ইজ ইনঅ্যাডিকুয়েট, ডেটা ম্যানিপুলেশন ক্যাপাসিটিও খুব কম। আচ্ছা, নিড এক্সেসিভ প্রোগ্রামিং, অনেক প্রোগ্রামিং দরকার ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে, বাট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এটা দরকার। সেই জন্য আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো। অনেক কোশ্চেন করে না, হোয়াই উই শুড রিড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, 10খানা পয়েন্টস পাচ্ছ, তার ক্ষেত্রে তুমি বলতে পারবে কেন আমরা ট্র্যাডিশনাল ফাইলসের থেকে ডিবিএমএসটাকে প্রেফার করবো। নাও দ্য ডেটাবেস সিস্টেম ও ডেটাবেস সিস্টেম এনভায়রনমেন্ট, এটা তো মোটামুটি একটা ডেটা সফটওয়্যার হার্ডওয়্যার ইউজার্স দিয়ে আমরা একটা মডেল দেখানো হচ্ছে, যে ইউজার্সরা ডেটা অ্যাক্সেস করছে ডেটাবেসে, সেখানে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যে ডেটাগুলোকে সাপ্লাই দিচ্ছে, এই হচ্ছে ডেটাবেস সিস্টেম। তো ডেটা হার্ডওয়্যার সফটওয়্যার ইউজার্সের মধ্যে বলা হচ্ছে। এবার আসছি অ্যাডভান্টেজ অফ ডেটাবেস সিস্টেম। এই যে প্রবলেমটা ফাইল সিস্টেমে রয়েছে তারই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে 1 নম্বর কন্ট্রোল রিডান্ডেন্সি তুমি কন্ট্রোল করতে পারো, ডেটা কনসিস্টেন্সিটা বজায় থাকবে, প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, শেয়ারিং ডেটা খুব ইজি হবে। এনফোর্সমেন্ট অফ স্ট্যান্ডার্ড, মানে তুমি বলতে পারবে কাকে কতটা অ্যাক্সেস দেওয়া হবে সেটা তুমি এখানে বলতে পারবে, হ্যাঁ। অ্যান্ড ইমপ্রুভ দ্য ডেটা ইন্টিগ্রিটিটা কতটা বাড়ানো যাবে সেখানে ডেটাবেসের ক্ষেত্রে বাড়ানো যায়। ইমপ্রুভ সিকিউরিটি, ডেটা অ্যাক্সেস ইজ এফিসিয়েন্ট, কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট ক্যান ব্যালেন্সড, মানে দুজনে একসঙ্গে অ্যাক্সেস করছে এরকম অ্যানোমালিসগুলো এখানে ম্যানেজ করা যায়।
ইমপ্রুভ ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এটাকে স্টোর করে রাখা যায়, বহু বছর ধরে ব্যাকআপ রাখা যায়। মিনিমাল প্রোগ্রাম মেনটেনেন্স, আমি সবই ডেটাবেসের কথা বলছি, এগুলো অ্যাডভান্টেজ কিন্তু, আর ডেটা কোয়ালিটি ইজ হাই। ডেটা কোয়ালিটি হাই ডেটাবেস থাকলে, হ্যাঁ, এবং গুড ডেটা অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড রেসপন্সিভনেস, মানে তুমি ডেটাটা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবে এবং রেসপন্স পাবে। কনকারেন্সি কন্ট্রোল, একসঙ্গে অনেকেই অ্যাক্সেস করতে পারবে। ইকোনমিক্যাল টু স্কেল, মানে ডেটাবেস সিস্টেমের ক্ষেত্রে অর্গানাইজ যেরকম চাইবে, যে তার সেন্ট্রাল রাখবে না ডিস্ট্রিবিউটেড রাখবে, সেটা সম্ভব এখানে করা। অ্যান্ড ইনক্রিজ প্রোগ্রামার প্রোডাক্টিভিটি, একজন প্রোগ্রামার একটাই কোয়ারি বা একটাই কিছু লিখে দিলেই সে সেখান থেকে যত রকমের অ্যাক্সেস করতে পারবে। সো প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, নতুন নতুন প্রোগ্রাম বানিয়ে এখানে আরও যেরকম চাইবো সেরকম অ্যাক্সেস করতে পারি। তো এই 16খানা পয়েন্ট আছে যে কেন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করবো, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও ডেটাবেসের আছে। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ? কমপ্লেক্সিটি ইনক্রিজ, যখনই আমরা ডেটাবেসের মধ্যে রাখছি তখনই আমার অনেক কমপ্লেক্সিটি ইনক্রিজ করছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট অফ মোর ডিস্ক স্পেস, যত ডেটা স্টোর হচ্ছে, ডেটা আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়া আইওটি এইসব হয়ে যাওয়ার জন্য হিউজ পরিমাণ ডেটা, সেগুলোকে স্টোর করতে গিয়ে আমাদের বড় বড় ডেটাবেসের পজিশন দরকার হচ্ছে। অ্যাডিশনাল কস্ট অফ হার্ডওয়্যার, হার্ডওয়্যারের জন্য অনেক বেশি অ্যাডিশনাল কস্ট দিতে হচ্ছে। কস্ট অফ কনভার্সন, ডেটাকে একটা থেকে আরেকটা কনভার্ট করে দেওয়ার জন্য ডেটা ওয়্যার হাউস বা অন্যান্যকে স্টোর করতে গেলে ফাইল সিস্টেম থেকে, তার জন্য একটা কস্ট লাগে। নিউ নিড অফ অ্যাডিশনাল অ্যান্ড স্পেশালাইজড ম্যান পাওয়ার, অবশ্যই একজন এক্সপার্ট দরকার এগুলো করার জন্য। নিড ব্যাকআপ ও রিকভারি, সব ব্যাকআপ এবং রিকভারি করার জন্য যদি কোনো ড্যামেজ হয় তার জন্য একটা সিকিউরিটি সিস্টেম রাখতে হবে যেটা ব্যাকআপ এবং রিকভারি করবে। এটা অর্গানাইজেশন কনফ্লিক্ট করতে পারে, কোনো একটা সেন্ট্রালাইজড অ্যান্ড শেয়ার ডেটা সিস্টেম রিকোয়ার কনসাসনেস অন দ্য ডেটা ডেফিনেশন অ্যান্ড ওনারশিপ, মানে একজন একজন আরেক এক রকমের ডেটা রেখেছে, আরেকজন আরেক রকমের হচ্ছে, সেখানে দুটো কোম্পানি বা দুটো অর্গানাইজেশনের মধ্যে তাদের রেসপন্সিবিলিটি নিয়ে কনফ্লিক্ট অ্যারাইজ করতেই পারে। এবং মোর ইনস্টলেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট কস্ট, কারণ যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, তত কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, এগুলো স্টোর বিগ ডেটা পজিশনে চলে আসছে। সো ম্যান পাওয়ারও দরকার, এগুলোকে ট্রেন্ড ম্যান পাওয়ার দরকার। তো এই হচ্ছে বেসিক জায়গা। নাও ডেটাবেস ম্যানেজমেন্ট ইউজার্স, ইউজার্স কারা? ইউজার্স অফ দ্য ডেটাবেস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ভেরিয়াস ক্যাটাগরিজ ডিপেন্ডিং আপন দেয়ার ইন্টারাকশন অ্যান্ড ডিগ্রি অফ এক্সপার্টাইজ অফ দ্য ডিবিএস। মানে ডেটাবেস ইউজার বললে শুধুমাত্র যারা ডেটাবেসে লোক কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটর, তারা নয়, ভেরিয়াস টাইপ অফ ইউজার্স রয়েছে। দেখো প্রথমে এন্ড ইউজার্স, যারা নেভি ইউজার্স, যারা কিছু জানে না, এটিএমে যারা একজন টাকা তোলে ইত্যাদি ইত্যাদি, তারা হচ্ছে নেভি ইউজার, তারাও কিন্তু ডেটাবেসটাকে ইউজ করছে। অনলাইন ইউজার, অনেকে অনলাইনে বসে বসে বিভিন্ন ধরনের অ্যাক্সেস করছে, পারমিশন দিচ্ছে, তারা অনলাইন ইউজার্স। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স, কিছু প্রোগ্রামার্স আছে যারা বসে বসে সি সি প্লাস প্লাস জাভাতে প্রোগ্রাম করছে, এটা ডেটাবেসটাকে অ্যাক্সেস করছে, আবার ডেটা আপডেট ডিলিট করছে। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যারা অ্যাডমিনিস্ট্রেটর, মানে যারা যাদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, তার মধ্যে মেন রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু একজন পার্সন, হ্যাঁ, হু হ্যাভ কমপ্লিট অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য ডেটাবেস। হ্যাঁ, যে কোনো এন্টারপ্রাইজের ডেটাবেসের পুরো কন্ট্রোলটা তার হাতে থাকবে, সেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। মেজর রেসপন্সিবিলিটি কি না, ডিসাইডিং দ্য কনসেপ্ট অফ স্কিমা, মানে স্কিমাটা কীরকম হবে, কে কাকে দেবে, কে কার কাছ থেকে ডেটা অ্যাক্সেস করবে সেটা। ডিসাইডিং দ্য ইন্টারনাল স্কিমা অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ফিজিক্যাল স্টোরেজ। ডিসাইডিং ইউজার্স, ডিসাইডিং ইউজার্স ভিউ, কে কতটা ডেটা দেখতে পাবে। গ্র্যান্টিং দ্য অথরিটিজ, কোনো কাকে কতটা অথরিটি দেওয়া যাবে সেগুলো। এবং ডিসাইডিং কনস্ট্যান্ট, হ্যাঁ, ডিবিএমএস কাকে কীভাবে কোন কনস্ট্যান্টের উপর ভ্যালিডিটিটা নির্ভর করবে সেগুলো। অ্যান্ড সিকিউরিটি, সিকিউরিটি মানে মেজর কনসার্ন ডেটাবেসে, সেটাও কিন্তু ডিবিএর ক্ষেত্রে থাকবে। মনিটর দ্য পারফরমেন্স, ডেটাটা ঠিকঠাক অ্যাক্সেস হচ্ছে কিনা, একটা ডেটা চাইলে আরেকটা ডেটা চলে যাচ্ছে কিনা সেটা দেখবে। ব্যাকআপ, এটাও দেখার দায়িত্ব ডিবিএর। রিমুভাল অফ ডাম্প অ্যান্ড মেনটেন ফ্রি স্পেস, মানে ডাম্প এবং মেনটেন, যেগুলো অনেক সময় হয় না, অনেক ডেটা মানে ইনসার্ট ডিলিট হওয়ার পর অনেক জায়গা ফ্রি পড়ে থাকে, সেগুলোকে আবার রিমুভ করে সেখানে ডেটা নতুন করে রাখার জন্য ফ্রি স্পেস। এবং চেকস, মানে ডিবি অলসো ডিসাইড
ডিসাইডস ভেরিয়াস সিকিউরিটি অ্যান্ড ভ্যালিডেশন চেক সবসময় করে রাখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা, অ্যান্ড লাইজনিং দ্য ইউজার্স, একজন ইউজারের সঙ্গে আরেকজনের মধ্যে যে যোগাযোগটা থাকবে, কে কত নিতে পারবে, কে কাউকে কতটা দিতে পারবে, সেগুলো আমার এখানে বলা থাকবে। এই পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের, ঠিক আছে। এবারে যে ডেটাবেস অর ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, এখানে যে 5 রকমের পাঁচটা জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ আছে। এখানে প্রথম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হচ্ছে ডিডিএল, তোমরা জানো এটা। স্টোরেজ ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ভিউ ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই 5টা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ আছে যার সাহায্যে আমরা অ্যাক্সেস করতে পারি ডেটাগুলোকে, ঠিক আছে। তো ফোর্থ জেনারেশন ওইগুলো সবই জানো। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্প্রেডশিট, রিপোর্ট, ডেটাবেস ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে সব কিন্তু ফোর্থ জেনারেশন কম্পোনেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা এখন আরও কাস্টমাইজ ফর্মে সমস্ত রেজাল্ট রিপোর্ট পেতে চাই। যেমন ধরো তুমি আমাজনে যদি একটা কিনতে যাও, তখন সমস্ত তোমার কাছে একটা ইনভয়েস চলে আসছে, তোমার কাছে একটা তার রিপোর্ট পাচ্ছ, এবং সমস্ত কিছু তুমি যেরকম ভাবে ডেটাটা চাইবে সেইভাবে তুমি কিন্তু এখানে পেতে পারো। কোয়ারি দিয়ে দিয়ে সেগুলোকে তুলে অ্যাক্সেস করা হয়। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমাদের কাছে স্কিমা, সাব স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্সেস। কিছুটা জানো, আমি কিছুটা তাও বলে দিই। স্কিমা হচ্ছে কি না, যে প্ল্যান অফ ডেটাবেস দ্যাট গিভ দ্য নেমস অফ দ্য এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট অফ দ্য রিলেশনশিপ অ্যামং দেম। একটা ডেটাবেস যখনই কোনো ডিজাইন করতে যাব, তার আগে একটা প্ল্যান, মানে একটা কোনো একটা কাজ করতে গেলে যেমন আমরা প্ল্যান ভাবি, সেরকম এখানে ডেটাগুলোকে যখন আমরা অ্যাক্সেস করে নিয়ে একটা ডেটাবেস ডিজাইন করতে যাব, যেমন বাড়ি ডিজাইন করলে একটা বাড়ির প্ল্যান দরকার, সেরকম ডেটাবেস ডিজাইন করতে গেলে ডেটাবেস স্কিমা দরকার। স্কিমাটা কি না, স্কিমা হচ্ছে প্ল্যান অফ ডেটাবেস। 3 রকমের আছে, বেসিক্যালি 2 রকমের, একটা হচ্ছে লজিক্যাল স্কিমা আর একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। লজিক্যাল স্কিমা হচ্ছে কি না, ডেটা স্ট্রাকচার অফার বাই দ্য ডিবিএমএস so that the schema become understandable to the computer, ঠিক আছে। মানে it is important as a program use it to construct the application। আর ফিজিক্যাল হচ্ছে কি না, জেনারেটেড দ্য কম্পিউটার স্টোর, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাউ উইথ দ্য ম্যানার অফ দ্য কনসেপচুয়াল ডেটাবেস। মানে ফিজিক্যাল স্টোরেজটা হচ্ছে তুমি কোথায় কোন জায়গায় তার কোন স্টোরেজটা রাখা হচ্ছে, তার ফিজিক্যাল কনসেপ্ট, সেটাই কিন্তু ফিজিক্যাল স্কিমের মধ্যে পড়ে। ওকে, তো এই সাব স্কিমা কাকে বলে না, সাব স্কিমা যে সাবসেট অফ দ্য স্কিমা, স্কিমার যে সাবসেট সেটাকে বলা হয় সাব স্কিমা। মানে যদি স্কিমটা অনেক বড় হয়, তখন সেটাকে ছোট ছোট করে ভেঙে প্রত্যেকটা তার একটা পার্ট করে আমরা ইউজ করতে পারি। And what is instance? An instance is the data in the database at a particular moment. কোন একটা পার্টিকুলার মোমেন্ট অফ টাইমে আমি যদি কোনো ডেটাটা দেখতে চাই, তখন তাকে বলে ইনস্ট্যান্ট। ধরো মনে করো রেলের টিকিট কাটা হচ্ছে অনলাইনে কাউন্টারে বসে, তো তুমি কোনো একটা পার্টিকুলার 10টা 15তে গিয়ে তুমি দেখছো কতগুলো সিট ফিল আপ হয়েছে, কতগুলো রিজার্ভ হয়েছে, কতটা কি আছে, কোনো স্ট্যাটাস আমি দেখতে চাই। তো সেই সময় ও তোমাকে তো আর পুরো ডেটাবেসটা দেখাবে না, তোমাকে একটা ইনস্ট্যান্ট দেখাবে যে এই মুহূর্তে স্ট্যাটাস হচ্ছে এটা, সেটাকে বলা হয় ডেটাবেস স্টেট বা ডেটাবেস ইনস্ট্যান্ট। আর লেভেল অফ আর্কিটেকচার যদি বলা যায় না, ডেটাবেসে কিন্তু 3টে আছে, এক্সটার্নাল ভিউ, ইন্টারনাল ভিউ, কনসেপচুয়াল ভিউ অ্যান্ড দ্য ইন্টারনাল ভিউ। এক্সটার্নাল ভিউটা হচ্ছে ভিউস অফ ম্যাপিং, এটা বাইরের লেভেল থেকে যারা দেখবে। আর কনসেপচুয়াল ভিউ যারা দুটোর মধ্যে কোঅর্ডিনেট করবে। আর ইন্টারনাল ভিউ মানে কি, ফিজিক্যাল স্টোরেজ ডেটা দেখবে। সবই কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডেটাগুলোকে তুলে আমরা লেভেল অফ ইউজার্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভিউ, সেটাকে বলা হয় 3 লেভেল অফ ডেটা স্ট্রাকচার। ইন্টারনাল ভিউটা হচ্ছে ইন্টারনাল লেভেল ডেসক্রাইব দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল স্টোরেজ, এটা হচ্ছে ইন্টারনাল। আর কনসেপচুয়াল হচ্ছে লজিক্যাল লেভেল, হ্যাঁ, ওভারঅল লজিক্যাল স্ট্রাকচারটাকে দেখাবে, মানে কীভাবে ফিজিক্যালের সঙ্গে এক্সটার্নালের একটা যোগাযোগ রয়েছে। আর এক্সটার্নাল দেখাবে কি না, কনসার্ন দ্য ইন্ডিভিজুয়াল ইউজার। আমি একজন ইউজার, আমি টিকিট কেটেছি ধরো ট্রেনে, আমি দেখছি আমার ট্রেন টিকিটটা কনফার্ম আছে। সো ন্যাচারালি আমি যে কনফার্মের জন্য যেটুকু দেখবো, সেটা হচ্ছে আমার কনফার্মের জন্য যেটুকু দেখবো সেটা হচ্ছে আমার কি, আমার কাছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল হিসেবে এক্সটার্নাল ইউজার্স বলে একটা ভিউ আসবে, সেই জন্য সেটাকে এক্সটার্নাল ভিউ বলে। ডিফারেন্ট ম্যাপিং অন দ্য 3 লেভেল অফ আর্কিটেকচার,
মানে কনসেপচুয়াল ইন্টারনাল ম্যাপিং আর এক্সটার্নাল কনসেপচুয়াল, যেহেতু তিনটে লেভেল আছে, মাঝখানে দুটো ম্যাপিং টেকনিক রয়েছে, সেগুলো ডেটা ম্যাপ করে হয়ে যাচ্ছে। অ্যাডভান্টেজ কি, এই যে তিনটে লেভেল হওয়ার জন্য আর্কিটেকচারে কি অ্যাডভান্টেজ, তোমাকে কিন্তু এগুলো সব ডিবিএমএস কোথাও যদি বলে ফেলো না ইন্টারভিউতে, কলেজ সার্ভিস কমিশন বা অন্য কোথাও, তাহলে কিন্তু তোমাকে এইগুলো বেসিক জায়গা থেকে প্রচুর কোশ্চেন করে ফেলবে এক্সপার্টরা, ঠিক আছে? সেই জন্য আমি বেসিকটা পড়াচ্ছি, বুঝলে দীপক? তোমাদেরও উচিত আর কি সাবজেক্টটাকে, হ্যাঁ সাবজেক্টটাকে একবার আয়ত্ত করে ফেলা। তোমরা হয়তো পড়াও তোমাদের স্টুডেন্টদের, তবুও একটা যেন রিক্যাপ, যে আমি ধীরে ধরে ধরে প্রত্যেকটা জায়গা থেকে একবার করে পড়ে নেওয়া। কারণ যখন কলেজ সার্ভিস কমিশনে গিয়ে বা কোথাও ইন্টারভিউ দিয়ে পার্মানেন্ট চাকরির জন্য যাবে, তখন কিন্তু ডিবিএমএস বলার সঙ্গে সঙ্গে এই প্রথম থেকে একদম ছেকে ধরবে সব, ঠিক আছে? তোমাকে একটা বড় প্রবলেম দিয়ে বলবে না যে এই প্রবলেমটা তুমি সলভ করো, এটা বলবে না। বা তুমি যদি নেটের লেভেলে দেখো, তখন সবাই কিন্তু এমসিকিউ লেভেলে কোশ্চেন হবে, তখন এখান থেকে হয়তো একটা এমসিকিউ কোশ্চেন এলো গ্রেড নেটে। তো সেই জন্য এটা বেসিক জায়গা থেকে আমি পড়াচ্ছি, বুঝেছো? তাহলে তোমাদের একটু ডেপথ নলেজ তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভান্টেজ অফ থ্রি লেভেল আর্কিটেকচার, তিনটে লেভেল আর্কিটেকচার কি অ্যাডভান্টেজ, কেন করা দরকার? বলছে দ্য মোটিভ বিহাইন্ড দ্য থ্রি লেভেল আর্কিটেকচার is to isolate each user's view to the database from the way of database is physically stored or represented. ফিজিক্যালি যেখানে আছে, আমি যদি এই তিনটে লেভেল না করতাম, তাহলে ফিজিক্যালি যা আছে কোনো ডেটা ইউজার যখন সে ডেটা দেখতে চাইছে, তাকে পুরো ডেটাটা ওটা আমাকে দেখাতে হতো ফিজিক্যালি, ঠিক আছে? তাহলে ফিজিক্যালি আমি সবগুলো দেখাবো কেন? যেমন ধরো তুমি যদি একটা সোনা দোকানে যাও, গিয়ে যদি বলো আমি একটা সোনার আংটি কিনবো, তাহলে কি সে তোমাকে ঝুড়ি ভর্তি সব সোনা নিয়ে এসে দেখায়? দেখায় না। সে কি করে, তার লকার থেকে শুধুমাত্র আংটিটা বের করে তোমাকে আংটিটা দেখায়। সেরকম ইউজারের এখানে তিনটে লেভেল আছে বলে, এই লেভেলে যে লেভেলে যেরকম ইউজার ডেটা দেখতে চাইবে সেরকম লেভেলেই তোমাকে দেখানো হবে, পুরো ডেটাবেস তো দেখানো দরকার নেই। সেই জন্যই দ্য অ্যাডভান্টেজ অফ থ্রি লেভেল আর্কিটেকচার অ্যাজ ফলোজ: each user is able to access the same data but have a different customized view. প্রত্যেকের আলাদা, কিন্তু সেম ডেটাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখানো যেতে পারে। দ্য চেঞ্জেস টু ফিজিক্যাল স্টোরেজ অর্গানাইজেশন ডাজ নট এফেক্ট দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। তার মানে তুমি যদি ডেটাকে একটা জায়গাতে আরেকটা জায়গাতে মুভ করে দাও, তাতেও কিন্তু তোমার প্রবলেম হবে না অ্যাক্সেসের ক্ষেত্রে। আর ইউজ অফ ডেটাবেস, দ্য ইউজার ইজ নো নিড টু কনসার্ন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ডেটা স্টোরেজ ডিটেলস। মানে ফিজিক্যাল স্টোরেজ কেমন আছে আমার জানার দরকার নেই, আমি অ্যাক্সেস করতে পারবো। কনসেপ্টুয়াল স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস ক্যান বি চেঞ্জ, তুমি কনসেপচুয়ালটা চেঞ্জ করতে পারো। এই যে তিনটে লেভেল থাকার জন্য তুমি যখন খুশি মিডিয়াম, মাঝের লেভেল, ফিজিক্যাল লেভেল আর প্রোগ্রাম লেভেল, প্রত্যেকগুলোকে খুব ইজিলি তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারো, যাতে কিনা একটার উপর আর একটা কোনো রকমের মানে এফেক্ট পড়বে না। ডেটা ইন্ডিপেন্ডেন্স কাকে বলে? না, ডেটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, ডেটা ইন্ডিপেন্ডেন্স কথাটা মানে হচ্ছে ডেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মানে তুমি যদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করো, তাতে তোমার জন্য যে কোনো প্রোগ্রামই হোক না কেন, তুমি প্রোগ্রামের উপরে ডেটাটা ডিপেন্ড করে না, ডেটা তার মতোই থাকবে, আর প্রোগ্রাম যখন খুশি ডেটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটাকে বলা যায় ডেটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইট ইন্ডিকেট দ্য ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার or the devices used for storage of the data could be changed without changing the conceptual view. মানে তুমি ফিজিক্যালটা চেঞ্জ করে দিতে পারো, সেটা কিন্তু আর ডিপেন্ড করবে না লজিক্যালের উপরে, তুমি সেটা চেঞ্জ করতে পারো, ফলে ফিজিক্যাল ডেটাটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে কনসেপচুয়াল অ্যান্ড প্রোগ্রামিং এর উপরে। আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কি না, ইট ইন্ডিকেট দ্য কনসেপচুয়াল স্কিমা ক্যান বি চেঞ্জ। আগেরটা তুমি ফিজিক্যাল স্কিমা চেঞ্জ করতে পারো, কোনো কিছু যায় আসে না। আর লজিক্যালের ক্ষেত্রে কিনা কনসেপচুয়াল স্কিমাও তুমি চেঞ্জ করতে পারো, তাতেও কারোর উপর এফেক্ট করবে না, কারণ দিজ আর ইন্ডিপেন্ডেন্ট। ডেটা মডেল, data models are a collection of concepts that can be used to describe the structure of the database, including data type, relationship and constant that apply on the data. তাহলে মডেল হচ্ছে কি না, মডেল বানালে আমাদের একটা কালেকশন অফ কনসেপ্ট, মানে কোনটা কিভাবে কার সঙ্গে কিভাবে কানেক্ট হয়েছে সেটাকে দেখানোর জন্য আমরা মডেল বানাতে পারি। একটা মডেলের মেন ক্যারেক্টারিস্টিক্স কি না, ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা মডেল, সিম্পলিসিটি ইন ডিজাইন, অ্যাপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্ট, কোনোটা বলতে পারবো কারো কে কার উপর ডিপেন্ডেন্ট অর নট, ডেটা রিপ্রেজেন্টেশন মাস্ট বি উইদাউট ডুপ্লিকেশন,
ডেটা রিপ্রেজেন্ট করতে পারি, একই ডেটা বারবার না দেখে তার রিপ্রেজেন্টেশন আলাদা করা যেতে পারে। বটম আপ অ্যাপ্রোচ অ্যান্ড কনসিস্টেন্সি, তো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ডেটা মডেলের। মডেল বানানো মানে কি আমার কাছে অনেক ইজি হয়ে গেল ডেটাটাকে রিপ্রেজেন্ট করা, শো করা। সো টাইপ অফ ডেটা মডেল কি কি হতে পারে? রেকর্ড বেসড ডেটা মডেল, অবজেক্ট বেসড মডেল, ফিজিক্যাল ডেটা মডেল। হোয়াট ইজ রেকর্ড বেস? না, রেকর্ড বেস হচ্ছে দিস মডেল রিপ্রেজেন্ট ডেটা বাই ইউজিং রেকর্ড স্ট্রাকচার। রেকর্ড মানে কি? ওই যে টাপেলগুলোকে নিয়ে এক একটা বানা হচ্ছে একটা রেকর্ড। আবার সেগুলোকে আবার ফার্দার ক্যাটাগরাইজ করা যায় ইন্টু থ্রি টাইপস, দ্যাট ইজ দ্য হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক অ্যান্ড রিলেশনাল মডেল। অবজেক্ট বেস হলে কি হবে? না, অবজেক্ট, উই নো দ্য অবজেক্ট, সো মডেল আর ডেসক্রাইব ইন এ ডেটা ইন দ্য লজিক্যাল অ্যান্ড ইউজার লেভেল। এখানে ইয়ার ডায়াগ্রাম একটা পার্ট অফ দিস অবজেক্ট বেসড ডেটা মডেল। এটাকে ক্যাটাগরাইজ করা যাচ্ছে চারটে: ইয়ার ডায়াগ্রাম, অবজেক্ট ওরিয়েন্টেড, সিমেন্টিক অ্যান্ড ফাংশনাল ডেটা মডেল। আর ফিজিক্যাল ডেটা মডেলটা হচ্ছে এরকম যে দিস মডেলস ইনভলভস দ্য কনসেপ্ট অফ ডেসক্রাইব দ্য ডিটেলস হাউ দ্য ডেটা ইজ স্টোর ইন এ কম্পিউটার। কীভাবে কম্পিউটার স্টোর থাকবে ফিজিক্যাল লেভেলে সেটা আমরা বলতে পারি। সেটা একটা ইউনিফাইং মডেল বা ফ্রেম মেমোরি মডেল দিয়ে আমরা সেটাকে স্টোর করতে পারি। তো এর প্রত্যেকটা সম্পর্কে ডিফাইন করা আছে, তোমরা সেটা একবার চোখ বোলাতে পারো। যেমন রেকর্ড বেস ডেটা মডেল কাকে বলে, হায়ারার্কিক্যাল ডেটা মডেল কাকে বলে, হায়ারার্কি লেভেল রয়েছে বলে, নেটওয়ার্ক মডেল হলে কি হবে, রিলেশনাল মডেল হলে কি হবে, এই প্রত্যেকটা মডেল সম্পর্কে একবার করে বুঝে নিও। এটা কিন্তু তেমন কিছু না, রিডিং মারলে হয়। ডিটেলসেও খুব একটু লোকজন জিজ্ঞেস করতে পারে ডিফারেন্স বিটুইন অবজেক্ট ওরিয়েন্টেড মডেল অ্যান্ড রিলেশনাল মডেল, এটা কাকে বলে, কনসেপ্টগুলো হতেই পারে। আর অবজেক্ট ওরিয়েন্টেড বলতে তো বোঝাই যাচ্ছে আমরা একটা ক্লাস অ্যান্ড অবজেক্ট এটা আমরা ইউজ করতে পারি। সেরকম ভাবে যদি ডেটাগুলো রাখি তার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা পড়বে। তো এমনি একদম পুরো কম্পারিজন চলে আসি বিভিন্ন ডেটা মডেলে, তাহলে তোমার একটা বেশি ইজিলি তোমরা বুঝতে পারবে। মোস্ট কমনলি ইউজ ডেটা মডেলস অ্যান্ড দেয়ার কম্পারিজন। প্রপার্টি, ডেটা এলিমেন্টস অর্গানাইজেশনের জন্য হায়ারার্কিক্যাল মেথড হচ্ছে ফাইল অ্যান্ড রেকর্ড, নেটওয়ার্কের ক্ষেত্রে ফাইল, এরা হচ্ছে টেবিল অ্যান্ড টাপল রিলেশন, এয়ার ডায়াগ্রামে তো অবজেক্ট অ্যান্ড ওরিয়েন্টেড অবজেক্ট। সো মোরলেস খুব একটা ইয়ে নেই এখানে, শুধুমাত্র 5-6টা ক্রাইটেরিয়ার উপর বেশ করে বলা হয়েছে। ডেটা ইন্ডিপেন্ডেন্সি সব লেভেলেই হয়। আচ্ছা, অর্গানাইজেশন, রিলেশনশিপ অর্গানাইজেশন, সেটা রয়েছে লজিক্যাল, ওটা ইন্টারসেক্টিং, এরকম ধরনের তাদের যে রিলেশনশিপ অফ দ্য অর্গানাইজেশনটা বলা রয়েছে। আর অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে অ্যাক্সেস করতে পারি, যদি হায়ারার্কিক্যাল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, নেটওয়ার্কের প্রসিডিউরাল, কিন্তু রিলেশনের নন প্রসিডিউরাল, মানে কি এসকিউএল ল্যাঙ্গুয়েজ। ইয়ার ডায়াগ্রামেও আমরা নন প্রসিডিউরাল ইউজ করতে পারি, বাট অবজেক্ট ওরিয়েন্টেড হলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, ঠিক আছে। স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো নট ইন্ডিপেন্ডেন্ট, বাট এরা স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্সি রয়েছে। এই মোটামুটি মডেল সম্পর্কে একবার রিডিং দিলেই তোমাদের খুব একটা ডিফারেন্স আসবে না। হুইচ ডেটা মডেল টু ইউজ, কোনটা কখন ইউজ করবো, এটা একটা বড় কোশ্চেন হতে পারে ইন্টারভিউতে। তো so far we have discussed the large number of data models. The data models are essential as they provide access techniques and data structure for defining a DBMS. In other words, a data model describes the logical organization of the data along with the operation that manipulate the data. So we have a large number of data models. The one which is based on the organization depends upon the following factors. It is the database, টু অর স্মল অর বিগ, মানে কি ফ্যাক্টরের উপরে আমরা ডেটা মডেলটা ঠিক করব। আমরা দেখব তাদের ডেটাবেসের সাইজটা কত, বড় না ছোট, তাদের কস্ট কতটা ইনভলভ হয়েছে, তার উপরে বেস করে কিন্তু আমরা ডেটা মডেলটা কিন্তু ঠিক করব। সেইটা ফ্যাক্টরসগুলো বলা হচ্ছে। কখন কোনটা ইউজ করব, ভলিউম অফ দ্য ডেটা ট্রানজাকশান, কীভাবে কত লোক একসঙ্গে ডেটা ট্রানজাকশন করবে, এস্টিমেট নাম্বার অফ কোয়ারিজ, কত কোয়ারিজ একসঙ্গে রান করতে পারে, অ্যান্ড ডেটা রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, কীভাবে অর্গানাইজেশনের ডেটা দেওয়ার দরকার। এই যে 4-5টা পয়েন্টসের উপর বেস করে আমরা বুঝে যাব কত লার্জ নাম্বার অফ মানে যে অর্গানাইজেশনটা কী অবস্থা, কত ডেটা ওরা ইউজ করতে পারে। From the available record-based data model, the relational data model is most commonly used model by most of the organization used because of the following reason. Maximum কিন্তু সবাই কিন্তু এটা ইউজ করে, সেটা হচ্ছে রিলেশনাল ডেটা মডেল। ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু এই রিলেশনাল ডেটা মডেল ইউজ করে।
তার কেন না তার কতগুলো ফ্যাক্টরস এখানে রয়েছে। সেই ফ্যাক্টরসগুলো হচ্ছে, এক, ইট ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, useful for representing most of the real world object, provides very powerful search, selection and manipulation, hide the physical level details from the end users, and provide the data integrity and security, provide ad hoc query capability। এই যে 5-6টা কারণের জন্য রিলেশনাল ডেটা মডেলটাকে সবাই ইউজ করে। হ্যাঁ, এটা তাহলে বলা যেতে পারে যে যদি বলে তোমাকে যে কোন ডেটা মডেল কখন ইউজ করবো, তাহলে তুমি বলতে পারবে এই সমস্ত ফ্যাক্টর দরকার, এর উপর বেস করে ঠিক করা হয়। তবে কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে রিলেশনাল ডেটা মডেল। এবার টাইপ অফ ডেটাবেস সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ইউজার। ডেটাবেস সিস্টেমকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ডেটাবেস ইউজার, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইউজ, আর অ্যাকর্ডিং টু ডেটাবেস সাইট লোকেশন। এই 3টির উপর বেস করে আমরা ডেটাবেস সিস্টেমকে ভাগ করতে পারি। যদি বলি নাম্বার অফ ইউজার্সের উপর কি হতে পারে, না নাম্বার অফ ইউজার হচ্ছে সিঙ্গেল ইউজার অ্যান্ড মাল্টিপল ইউজার্স। যদি বলো যে সিঙ্গেল ইউজার মাল্টিপল ইউজার সম্পর্কে বলার কিছু তুমি জানো। হ্যাঁ, আর অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইউজ, সেক্ষেত্রে প্রোডাকশন অফ ট্রানজ্যাকশনাল ডেটাবেস হতে পারে, ডিসিশন সাপোর্ট ডেটাবেস হতে পারে, আর ডেটা ওয়্যার হাউস হতে পারে। এগুলো হচ্ছে কিভাবে কখন এটা ইউজ হবে তার উপর বেস করে আমরা এগুলো ডেটাকে ভাগ করতে পারি ডেটাবেসকে। আর আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট লোকেশন, তুমি বলতে পারো সেন্ট্রালাইজড ডেটাবেস, না প্যারালাল ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, না ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, সেটাও এক ধরনের ভাগ হতে পারে। তাহলে ডেটাবেস কত ধরনের হয় যদি তোমাকে বলে, তাহলে তোমাকে বলতে হবে 3টে বেসিক ফিচার্সের উপরে ডেটাবেসকে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে যে ইউজার্স, 2 নম্বর হচ্ছে যে টাইপ, মানে কি ধরনের ডেটা টাইপ আমরা ইউজ করবো, টাইপ অফ ইউজ কীরকমভাবে লোকজন এটা ইউজ করতে পারে, আর 3 নম্বর হচ্ছে ডেটাবেস সাইট লোকেশন, মানে কিভাবে স্টোর থাকবে তার উপর আমরা ক্যাটাগরাইজ করে ভাগ করতে পারি। সেন্ট্রালাইজ আর ডিস্ট্রিবিউটেড, প্যারালাল, এগুলো সম্পর্কে মোটামুটি তোমাদের ভালো কনসেপ্ট রয়েছে। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর বলছি না, এগুলো পড়ে নিও। ক্লায়েন্ট সার্ভার, নেটওয়ার্ক ইন্টারফেস, এগুলো একটু জানো মোটামুটি। আমি একদম ডিফারেন্সে চলে আসি, তাহলে তোমার সুবিধা হবে। কম্পারিজন বিটুইন দ্য ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। ক্লায়েন্ট সার্ভার মানে কি, না ইট ইজ ডিফারেন্ট প্ল্যাটফর্ম আর অফেন ইজ ডিফিকাল্ট। ক্লায়েন্ট সার্ভার মানে কি, মানে একটা সার্ভার রয়েছে আর কিছু ক্লায়েন্ট রয়েছে, যে ক্লায়েন্টগুলো সার্ভার থেকে সার্ভিসটা পেতে চায়। তো সেই সার্ভিসটা যেরকম সার্ভিস চাইবে সেরকম পাবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। আর ডিস্ট্রিবিউটেড মানে কি, এরকম ক্লায়েন্ট সার্ভার কোনো কিছু সার্ভার যেটা আছে ক্লায়েন্ট সার্ভার, কিন্তু ডিস্ট্রিবিউটেড এরকম সার্ভার কনসেপ্টটা নেই, যেন প্রত্যেকটা মেশিনে কিছুটা কিছু করে রাখা আছে এবং প্রত্যেকটা এটা অ্যাক্সেস করতে পারছে, সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ঠিক আছে, ফলে দেখা যাচ্ছে মেনটেনের কস্ট কিন্তু ক্লায়েন্ট সার্ভার খুব কম, এখানে মেনটেনের কস্ট ইজ মাচ হায়ার ডিস্ট্রিবিউটেডের ক্ষেত্রে। এই ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে। চলো আমরা এক কাজ করি, তাহলে এই পর্যন্ত আমরা পড়ালাম। আমি তোমাদেরকে এই কয়েকটা কোশ্চেনে যে এমসিকিউ কোশ্চেন কিছু তোমাদের পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আমাকে এই এমসিকিউ কোশ্চেনে যেটা ইউজিসি নেটে পেটে পড়েছে, তোমরা আমাকে অ্যান্সারটা বানিয়ে পাঠাবে। ঠিক আছে, আমি তোমাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, কোশ্চেনটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা এখানে এমসিকিউ কিছু না, তোমরা পড়বে, পড়ে আমাদেরকে অ্যান্সারটা পাঠাবে। অ্যান্সার থেকে আমি দেখে নেবো কে কতগুলো করতে পারলো। ঠিক আছে, তাহলে বোঝা যাবে কার কতটা কনসা। আমি অ্যান্সার তোমাকে এখন দেবো না, অ্যান্সারটা আমি পরে কার কতগুলো কারেক্ট হয়েছে সেটা করে দেব। ঠিক আছে, আমি গ্রুপে তাহলে গ্রুপে তোমাদেরকে এটা করে দিয়ে দিচ্ছি এটাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কি আছে কোশ্চেন ওকে বলো? স্যার। এই পর্যন্ত আজকে। হ্যাঁ স্যার। তাহলে এটাই চলতে থাক, এটা তোমরা একটু ফলো করো, আমি বইটা পাঠিয়ে দেবো তোমাদেরকে, বা তোমাদের এমনি ডিভিএসে বেশি জায়গা থেকে